যে একটা কুকুর এইভাবে আপনি যদি হাতটা আঙুলটা যদি এরকম করেন তাহলে একটা ছায়াতে কুকুর তৈরি হতে পারে। কিন্তু এই কুকুরটা তৈরি করবার পর অনেকেই করেন এমনি করে কুকুর করছেন, এই তাকে ডাকাচ্ছেন। এই কানটা যে এতখানি উঠে গেল সেটা হলে যে কুকুর হবে না, কানটা যে নামিয়ে আনতে হবে, মাথাটাকে এই এমনি করলেই যে কুকুরের মাথাটা এলো না, একটুখানি সরিয়ে মাথাটা একটা স্যাটল একটা জায়গা দিতে পারা যাবে। হাঁটা যখন করছি তখন যেন এইটা খুলে না যায় সেই দিকে নজর দিতে হবে। একটা কুকুরও পারফেক্ট করবার জন্য কিন্তু অনেক পরিশ্রম দরকার, তবেই তার ছায়াটার সঙ্গে আপনি করে একটা ডাক দিলে তখন সেই কুকুরটা জ্যান্ত হবে। আমি কিন্তু একটা মোটামুটি এক সাংগীতিক বাতাবরণে বেড়ে উঠেছিলাম, কারণ আমার ঠাকুমা অত্যন্ত ভালো টপ্পা গাইতেন। আমাকে কোনো রকম কোনো আর্টিস্টিক অ্যাসপেক্টে কখনো আমার প্যারেন্টস, আমার বাবা মা কখনো বাধা দেননি। আমার বাবার কণ্ঠস্বরও খুব ভালো ছিল, যখন রবীন্দ্রসঙ্গীত গাইতেন শুনেছি ঠাকুমার বোন এবং আমার বাবা একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতেন চাঁদের আলোয় বসে, তো আশপাশে লোকজন জমে যেত। তো এই পরিবারের ছেলে হয়ে পরবর্তীকালে আমি দেখেছি যে সুরের প্রতি আমার একটা অদম্য আকর্ষণ ছিল। পেতে পারি একটা দুপুর, দূষণ বাঁচানো চালের এক মুঠো ভাতের ম গন্ধে, আনমনা চোখে খেলবে চড়াইগুলো, কুজনে নুপুর আর নিশ্চিন্তে ওড়াবে তারা হেমন্তের ধুলো। Like little Chanchal, who grew up in a time eager to evolve just like her. But Chanchal hated having to leave her favorite toy for the 3-hour-long trek to school. এই যে একটা গল্পের টান ধরে রেখে দিয়ে একটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও কিন্তু আমার একটা পারিবারিক শিক্ষা। পরবর্তীকালে আমি যখন কোনো হ্যান্ড ফটোগ্রাফির জন্য আমি স্ক্রিপ্ট করেছি বা কোনো রকম কোনো কিছু করেছি, তখন লেখবার সময় কেবলই আমার মনে হয়েছে এটা যে কোনো বয়সের মানুষ তারা যখন শুনবেন বা দেখবেন তাদের কাছে যেন সহজ বোধগম্য হয়। বাবার সঙ্গে বাজারে গেছি, সেখানে দেখছি একটা বেদে ম্যাজিক দেখাচ্ছে। তো তখন আমি খুব অবাক হয়ে বাবাকে বললাম, বাবা কি করে একটা হত্যুকি একটা পুতুল হয়ে গেল? বাবা বললেন, ওটা একটা কারসাজি, তুমি ইচ্ছে করলে তুমিও করতে পারো। তো আমি বললাম, কি করে? না দেখো, ওগুলো সব আমি তো তোমাকে বলতে পারবো না কেমন করে করতে পারো, তবে ওগুলো করা যায়, হাত দিয়ে করা যায়। ব্যাস, আমার ম্যাজিকের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে গেল। এদিকে এক ধরনের মার্ক,
এদিকে সেটাকেই আরেকবার রেখে দেওয়া, এই কারণে তার কারণটা হচ্ছে যাতে একে সহজে চিনতে পারা যায়। তো এটাকে তো আমরা তুলতে পারবো না, তো এটাকে তুলতে গেলে কি করতে হবে, হাতটা শুধু এমনি করে বুলিয়ে দিতে হবে, তাহলে ওটা ওখান থেকে উঠে চলে যাবে, আর সেটা রইল না। তো তাহলে এদিক থেকেও আমাদের ভাবতে হবে যে না এদিকেও আছে কি না, কোনো দিকেই তাহলে রইল না, মার্কটা ওখান থেকে উঠে বেরিয়ে চলে গেছে। কিন্তু মার্কটা না থাকলে কি করে চলবে, তখন আবার হাতের মধ্যে নিয়ে এরম করে ঘষে দিলে মার্কটা আবার অ্যাপিয়ার করে যাবে। আমরা এক প্যাকেট তাস নিয়ে যখন খেলা দেখাতে বসি, তো তখন সেই সময় একটা অদ্ভুত ব্যাপার হয় যে আমি তাসটা হাতে নিয়ে মাঝে মধ্যে একটু বিচলিত হয়ে পড়ি, কারণ যে তাস দিয়ে খেলা দেখাবো সেই তাসের মধ্যে তাসের ফোঁটাগুলো থাকা তো একান্তই দরকার, কিন্তু তাসে যদি কোনো ফোঁটা না থাকে তাহলে আমি কী করে দেখাবো। অর্থাৎ কিনা এই তাসটাকে কোনো না কোনোভাবে এমন ধরনের কিছু করতে হবে যাতে তাসটার মধ্যে একটা জান চলে আসে, অর্থাৎ কিনা একটা করে ফুঁ দিলে এটার মধ্যে আলটিমেটলি পুরো তাসগুলো তার মধ্যে ফোঁটাগুলো চলে এলো, এটা তখন আমরা দেখাতে পারি। তাসে আমার হাত অত্যন্ত প্রগাঢ় হয়ে গেল, এবং আমি একটা সময় কলকাতা শহরের মধ্যে কিং অফ কার্ডস বলে আমাকে তখন বলা হতো, সেসব দীর্ঘকাল আগেকার কথা। এখন বর্তমানে যেটা ফেডারেশন অফ ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েটস বা ফিমা, যারা মোহরকুঞ্জেতে প্রতি বছর ম্যাজিকের মেলা করেন, সেই যে সংস্থা ফিমা, সেই সংস্থার আমি এখন প্রেসিডেন্ট। আমার কেবলই মনে হয়েছিল যে এমন একটা কিছু করতে পারা যায় না যার মধ্যে সাহিত্য থাকবে, যার মধ্যে ছবি আঁকা থাকবে, তার মধ্যে সঙ্গীত থাকবে, নাটক থাকবে। করতে 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 এলো 1972 সাল। তখন আমার এক বন্ধু সব্যসাচী বলল যে দেখ, আমরা তো হাতের ছায়া অনেক দিন ধরে করছি, তো আয় না তুই আর আমি মিলে একটা হাতের ছায়ার টিম তৈরি করি। সব্যসাচী ঘরের মধ্যে বসেছিল, সেটা কিন্তু বাই চান্স এই ঘরটাই। তখন আসবাবপত্র সব অন্যভাবে ছড়ানো, লোডশেডিংয়ের মধ্যে একটা ক্যান্ডেল জ্বলছে, আর সব্যসাচী একটু চায়ের অপেক্ষায় বসে আছে। আমি ওই ক্যান্ডেলের আলোতে আমার পেছন দিকের এই দেয়ালটাতে, তখন এইসব শোকেস ফোকেস ছিল না, এই দেয়ালটাতে তখন আমি কিছু কিছু আমার দেখা হাতের ছায়া আমি করছি। তো আমি যে একটা হাঁস করেছি এরমভাবে, সেই হাঁসটা আমি দুটো আঙুল দিয়ে হাঁ করিয়েছি। সব্যসাচী খুব ভালো হরবোলা ছিল, ভালো মিমিক্রি করতে পারতো। তো ও একটা কোয়াক করে একটা ডাক ডেকে উঠলো, একটা কিরম যেন বিদ্যুতের ঝলক খেলে গেল মাথার মধ্যে। আমি সব্যসাচীকে বললাম যে সব্যসাচী তুই একটা কাজ করতো, যে আমি এটা 3 বার হাঁ করাবো, তুই সিনক্রোনাইজ করে ওটাকে 3 বার ডাকাতো। তো আমি যখন 3 বার এরম হাঁ করলাম, সব্যসাচী কোয়াক 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 করে যখন ডাকলো, একটাই ঘটনা ঘটলো তখন দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে যে ওই ছায়ার হাঁসটা আসল হাঁস হয়ে গেল। 16 বছর পরে যখন প্রথমে আমরা একটা কল শো পেলাম, তখন তার ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করবার জন্য তখন স্টুডিও এসব কিছু মাথার মধ্যে ছিল না। একটা লেড টাইপ একটা জাপানি টেপ রেকর্ডার, তাতে রেকর্ডিং করছি। কিভাবে রেকর্ডিং করছি বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, চতুর্দিকে বালিশ রেখে এবং মাথার উপরে কম্বল ঢাকা দিয়ে, সেখানে যাতে সেটা সাউন্ডলেস করা হলো, ওই টর্চ দিয়ে ওই স্ক্রিপ্টের ওপর থেকে কখনো কুকুরের ডাক, কখনো বৃদ্ধের গলা, কখনো কোনো মানুষের গলা, কখনো আবার যিনি অ্যাঙ্কারিং করছেন তার নিজস্ব গলা, সবকটা একসঙ্গে করে আমাকে রেকর্ডিং করতে হয়েছিল। হ্যাঁ, এই প্রসঙ্গে বলা ভালো যে ছায়াটা করবো কি দিয়ে, প্রদীপ তো নিয়ে যেতে পারবো না, ক্যান্ডেল লাইট করে তো আর হবে না, তো সেই ছায়াটা কি দিয়ে হবে। অনেক খোঁজাখুঁজির পর একটা 3 ওয়াটের ল্যাম্প, মানে একটা টর্চের বাল্ব, টিমিড আলো, 500 দর্শক, আমরা পর্দার পেছনে একটা সময় দেখলাম যে আমরা শো করতে করতে একটু স্তব্ধ হয়ে গেল চতুর্দিক। বুঝলাম দর্শক বোধহয় উঠে চলে গেছেন, কেউ হাততালিও দিচ্ছেন না, কিছুই করছেন না, কোনো রকম সাড়া শব্দ নেই। ঠিক আছে, ইটস এ কাইন্ড অফ স্টেজ রিহার্সাল টু আস। আমরা বাইরে এলাম, আলো জ্বলে উঠলো, দেখলাম যে 500 দর্শক নিঃশব্দে বসে আছেন এবং চটপট করে তখন হাততালি শুরু হলো। ইট কন্টিনিউড নিয়ার অ্যাবাউট হাফ আ মিনিট। চোখটা ঝাপসা হয়ে এসেছিল যে মানুষ এতক্ষণ ধরে এভাবে বসে দেখেছেন,
নেমে যখন আসছি তখন বহু মানুষ আমাদের বলছেন কেমন করে তোমরা এটা করলে, কীভাবে। আমরা সব তো বুঝলাম, তোমরা একটু হাততালি দিচ্ছিলে না কেন? বলে আমরা এই ধরনের শো এর আগে কখনো দেখিনি, আমাদের মনে হয়েছিল যে যদি হাততালি দিয়ে শোটা বন্ধ হয়ে যায়। তো আমাদের প্রথম স্ক্রিপ্টটা আমরা যেটা উট্রাম ক্লাবে করেছিলাম সেটা কিন্তু 19 মিনিটের। সেটা একজন সাহেব, সে তার নিজের কুকুরটাকে নিয়ে যাচ্ছে, ছোট 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 স্কিটস কতকগুলো তৈরি করে এরমভাবে আমরা করেছিলাম তখন সেই সময়। সেটা একটা ইতিহাস। তো এই চর্চা এবং সব কিছু নিয়ে আজকে হয়ে গেল প্রায় 50 বছর। আজকে কিন্তু সারা পৃথিবীতে হ্যান্ড শ্যাডোগ্রাফি এই কথাটা বললে 70% মানুষ তারা কিন্তু জানেন যে হ্যাঁ, হাতের ছায়া দিয়ে কিছু একটা হয়। এইটাই কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট। সব্যসাচী আমার পাশে ছিলেন, আমরা একসঙ্গে কাজ করেছিলাম প্রায় 43 বছর। আজকে এত বছর হয়ে গেল, 2016-তে সব্যসাচী চলে গেছেন। হ্যান্ড শ্যাডোগ্রাফির বিভিন্ন ধরনের একটা উত্তরণ ঘটে গেল যখন অর্ক বলল যে তোমরা তো হাতের ছায়া যখন করছো তখন দুটো হাত দিয়ে একটা ফুল তৈরি করছো, কিন্তু সেই ফুলটা যে 10টা ফুল হয়ে যাবে না, সেটা তো তোমরা করতে পারবে না। 10টা ফুল তুমি কি করে করবে স্টেজের উপরে? না, সেটা করা যাবে না। বলে তাহলে সেটাকে রেপ্লিকেট করতে হবে, কম্পিউটার লেয়ার্স করে সেটাকে করতে হবে। তো তাহলে তো অনেক কিছু হাতের ছায়া দিয়ে করা যায়। হ্যাঁ, সে তো করা যায়। তাহলে কি হবে? বলে কম্পিউটারের মাধ্যমে তোমরা ব্যাপারটা করতে আরম্ভ করো। এই সময় আমার কাছে একটি চ্যালেঞ্জ আসে 2011 সালে। YPO, ইয়াং প্রেসিডেন্টস অর্গানাইজেশন, তারা একটা কাজ আমাদের দেন এবং সেই কাজটা করা হয়। ওটা করে যখন সেটাকে ইন্টারনেটে প্লেস করেন তখন তার বিপুল জনপ্রিয়তা দেখতে পাওয়া যায়। তখন আমাদের কাছে একটি প্রস্তাব আসে, মধ্যপ্রদেশ ট্যুরিজম সেখান থেকে একটি বিজ্ঞাপন করবার জন্য তখন আমাদের বলা হয়। एमपी अजब है, सबसे गजब है, एक नहीं दो नहीं सैकड़ों यहाँ शेर हैं, पेच में था मोगली, काना में 12 सिंह हैं, एमपी अजब है। এই যুগান্তরটা ঘটালো কিন্তু অর্ক সেন, মানে আমার ছেলে। এই প্রসঙ্গে আপনাদের মনের মধ্যেও কিছু প্রশ্ন আসা স্বাভাবিক যে একজন হ্যান্ড শ্যাডোগ্রাফার হতে গেলে কি কি গুণ থাকা একান্তই দরকার। প্রথম গুণ যেটাকে বলি সেটা হচ্ছে কিন্তু দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য ফিঙ্গার। এই আঙুলটাকে সাধারণত অনেকে এই পর্যন্ত বেন্ড করতে পারেন, তারপরে করতে গেলে তার কিন্তু লাগবে। আমার কিন্তু এটা পামের সঙ্গে ঠেকে যায়। সি দিস, এই যে পামের সঙ্গে ঠেকে গেল, এটা কিন্তু একদিনে আসেনি, এটা অনেক কষ্ট করে তারপরে এসছে। তারপরে মুভমেন্টস অফ দ্য ফিঙ্গার্স, আঙুল খুব সহজভাবে যে মুভমেন্ট করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে দুটো হাতকে একসঙ্গে, যেমন এটা করা সোজা, এটা করা সোজা, এটা করা কিন্তু সোজা নয়। এটা নিজেরা যদি আপনারা চেষ্টা করে দেখেন, হাতটাকে এমনি করে রেখে যে শুধু তর্জনী আর এদিককার কনিষ্ঠা আর এদিককার তর্জনী এইভাবে 4 বার করবার চেষ্টা করে দেখবেন আঙুলগুলো খুলে যাচ্ছে, অর্থাৎ কেন কন্ট্রোলটা ঠিক মতো আসছে না। এই কন্ট্রোলটা থাকা একান্ত দরকার। দাড়ি থাকলে শুধুমাত্র রবীন্দ্রনাথ হয়ে যাবেন, দাড়ি থাকলেই সঙ্গে সঙ্গে শিবাজি হয়ে যাবে, কিন্তু দাড়ির একটা ক্যারেক্টার আছে। তো রবীন্দ্রনাথের দাড়ি এক ধরনের, শিবাজির দাড়ি আর এক ধরনের। এই প্রত্যেকটা জিনিসকে ডিফারেন্সিয়েট করে ক্রিয়েট করতে পারবার জন্য একটি জিনিসেরই প্রয়োজন, সেটা হচ্ছে নিখুঁত ড্রয়িং। ড্রয়িংটা যদি ঠিক মতো না জানা হয় তাহলে আঙুলগুলো সাজিয়ে যে ছায়ার ড্রয়িংটা আমি করছি তার পারফেকশনের দিকে আমি যাব কি করে? তাহলে শুধু আমেরিকা বলে নয়, আমি জার্মানি,
কানাডা বা আমি অন্যান্য যে সমস্ত দুবাই, আবুধাবি, শারজা, দোহা এইসব জায়গায় যখন শো করেছি, একটা জিনিস কিন্তু মনে রাখবেন, মানুষের হাসি এবং মানুষের করতালি সব জায়গাতে কিন্তু সমান। হ্যান্ড শ্যাডোগ্রাফি তার যে আমি তার একটা বঙ্গানুবাদ করেছিলাম করচ্ছায়া বলে, সেই করচ্ছায়া নামটা কিন্তু আমারই দেওয়া। এই করচ্ছায়া সেটার সম্পর্কে মানুষ ওয়াকিবহাল নন। এখনও যদি কেউ বলেন আচ্ছা আপনি হ্যান্ড শ্যাডোগ্রাফি সম্পর্কে জানেন, তিনি বলেন মানে অর্থাৎ ওই টার্মিনোলজিতে আটকে যাচ্ছে। যেই আপনি তাকে জিজ্ঞেস করেন টেলিভিশনে হাতের ছায়ার ব্যাপার, হ্যাঁ টেলিভিশনে হাতের ছায়া অনেক দেখেছি, ও তো সে অনেকেই এখনকার দিনে বলেন সেই ছোট বয়স থেকে দেখছি। তখন কিন্তু কমিউনিকেশনটা হয়।